আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম দেখানোর জন্য। তো এই বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে আজকে। তো সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম, যেভাবে আমি রান্না করেছি ঠিক সেভাবে আপনারাও যদি রান্না করেন আপনাদেরটাও এত মজা হবে। আর এই যে বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। আর ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে চলে যাচ্ছি বাকি মশলার প্রসেসগুলো দেখাতে যেই যা যা মশলা উপকরণ নিয়েছি। এখানে আমি 1 মুঠো বাদাম নিয়েছি, আর এখানে পোস্তা দানা নিয়েছি 1.5 চা চামচ। আর এই যে দেখুন কাজু বাদাম নিয়েছি। আর এখানে গোলমরিচের গুঁড়া 1.5 চা চামচ। আর নিয়েছি এই জয়ত্রী এই যে দেখুন এতটুকু নিয়েছি। আর জয়ফল এই যে একটাকে ভেঙে যতটুকু আর কি দেখতে পাচ্ছেন এতটুকু আমি নিয়েছি। এগুলো সব একসাথে করে বেটে নিব। আর এই যে এখানে আমি ধনিয়ার গুঁড়া নিয়েছি 3 চা চামচ, আর জিরার গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ। তো সব কিছু মশলা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এরই মাঝে কিন্তু আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো অলরেডি ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো চুলার জালটা অবশ্য নিভিয়ে রেখেছিলাম, সেজন্য ঠান্ডা হয়ে গিয়েছে। এদিকে আপনাদের মশলাগুলো দেখিয়ে আমি আবার বাকি বিরিয়ানির যে মশলাগুলো আস্ত ছিল সেগুলো বেটে নিয়েছি। তো এখন আরও একটু তেল দিয়ে দিলাম। সবগুলো তেল পেঁয়াজে খেয়ে ফেলেছে, কারণ চুলাটা বন্ধ করে দিয়েছিলাম সেজন্য। আর এখন আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর চায়ের চামচের মাপের 4 চামচ হবে এখানে। তো এগুলোকে দিয়ে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিব আদা রসুনটাকে। আর এখন বাকি মশলাগুলো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো। তো এখন এগুলোকে দিয়ে সামান্য একটু ভেজে নিব। ভেজে নিয়ে এখানে একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিব ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হয় সব সময় খেয়াল রাখবেন, বিরিয়ানি রান্না করেন বা গোশত রান্না করেন সব কিছুতেই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলে অনেক বেশি মজা হয়। আর এই যে বিরিয়ানির মশলাগুলো যে আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছিলাম সেটা আমি বেটে নিয়েছি। এখন এটা দিয়ে দিলাম লাস্টে। এখন দিয়ে এটাকে আবার ভালো করে একটু পানি দিয়ে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দিয়ে এটাকে আবার ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ভালো করে যখন কষানো হয়ে যাবে, যখন দেখবেন এরকম তেল চলে এসেছে, তখনই বুঝতে হবে যে আমাদের কষানোটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি গরুর গোশগুলো এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন শুধু দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট রান্না করলেই এর থেকে পানি চলে আসবে। আর এখন আমি 2টো তেজপাতা, 3টা এলাচ আর দারচিনি এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিয়ে রান্না করব কিছুক্ষণ। আর একটু পর পর কিন্তু এই অবস্থাতে নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ না পানি চলে আসে, যাতে করে পুড়ে না যায় সেটা বুঝে শুনে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে 250 ml দুধ নিয়েছি। আপনাদের কাছে যদি টক দই থাকে সেটাও দিতে পারবেন। আর এভাবে করে আমি দিয়ে দিই সবসময়। টক দই না থাকলে একটা লেবু চিপড়িয়ে রস বের করে, এই যে দেখুন এতটুকু রস হয়েছে, এটা আমি এই 250 ml দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু পরেই দই জমাট বেঁধে যায়। তো এটা কিন্তু এভাবে করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। টক দই কিনে এনে সেটা দিলেও মানে এতটা মজা হয় না যতটা এভাবে দিলে হয়। তো এইভাবে করে এই জন্য আমি বেশিরভাগ সময় দিয়েই সবসময় এটাই করি। আর এটা কিন্তু অনেক সহজও, সবসময় টক দই হাতের কাছে থাকেও না। তো এই যে টক দইটা দেওয়ার পরে কিন্তু বলক চলে এসেছিল, আর দেখুন বেশ কিছু পানি বের হয়ে গেছে। এখন টক দই দেওয়ার কারণে তাড়াতাড়ি পানিটা বের হয়ে গেছে। তো এই পানিটাকে এখন আমরা ভালো করে রান্না করে নিয়েছি 30-40 মিনিটের মতো। রান্না করার পরে পানিগুলো প্রায় শুকিয়ে গেছে, অল্প অল্প রয়ে গেছে। এই অবস্থাতে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব এরকম শুকনো শুকনো করে। তো আমাদের এই যে কষানো হয়ে গেছে, টোটালে আমার 40 মিনিট সময় লেগেছে গোশটাকে ভুনা করতে। গোশটাকে একেবারে ভুনা ভুনা করে নিয়েছি, কোনো পানি নেই। এখন ফ্রাই প্যানে একটু তেল দিয়ে এখানে ঘি দিয়ে দিয়েছি। তো ঘিটাকে 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি দিয়েছি, যাতে করে চালগুলো ভাজা হয়ে যায়। এখানে আমি 1 কেজি চাল দিয়েছি। আর এই 1 কেজি চাউলের জন্য আমি 2 লিটার পানি সরাসরি দিয়ে দিব। তো আর যে এভাবে করে রান্না করলে কিন্তু মানে পানি বেশি হবে কি কম হবে সেটার জন্য টেনশনের কোনো কারণ নেই। চালগুলোকে এভাবে যদি আপনারা ভেজে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু এই পানি একটু বেশি হবে হলেও কিছু হয় না। আর 2 লিটার দিয়ে দিলে 1 কেজি চাউলের জন্য 2 লিটার পানি দিয়ে দিলে মানে কম হবে না।
একদম পারফেক্টই হবে। আর মাঝে মাঝে যদি চালটা একটু পুরনো হয় তাহলে আরও একটু লাগে। তো সেই ক্ষেত্রে আরও 250 ml পানি আমি দিয়ে দিব, কারণ আমাদের চালটা একটু পুরনো ছিল। এই জন্য আমি আরও 250 ml পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন। আর এই পর্যায়ে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে, কারণ পানির মধ্যে লবণটা দিয়ে দিলেই ভালোভাবে সব জায়গায় মিশে যায়। আর এই পর্যায়ে এখন আমি এক চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এটাও এই ভিজা ভিজা অবস্থাতেই দিয়ে দিতে হয়, দিয়ে দিলেই আরও বেশি মজা লাগে খেতে। তো এখন এই যে আমরা কিন্তু লবণটাকে চেক করে নিলাম। এখন যদি আপনারা দেখেন যে লবণটা হয়ে গেছে, তাহলে আরও একটু দিতে হবে, কারণ পরবর্তীতে যখন হয়ে যাওয়ার পরে সেটা আবার সেই ঠিক থাকে না, একটু কমে যায়। সেই জন্য আরও হাফ চা চামচ দিয়ে দিবেন। যদি দেখেন যে লবণটা হয়ে গেছে, তারপরেও আরও হাফ চা চামচ লবণ দিয়ে দিবেন। তাহলেই কিন্তু রান্নার পরে একেবারে পারফেক্ট হবে। তো এই যে দেখুন আমাদের এই বিরিয়ানিটা কিন্তু মানে প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে। তো এই অবস্থাতে আমরা কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো বা নিচে লেগে যেতে পারে। এই দেখুন, তো এখন কিন্তু আমাদের লবণ টবণ সব কিছু একেবারে পারফেক্ট হয়েছে, আর পানিটা প্রায় শুকিয়ে এসেছে, অল্প অল্প আছে। এই অবস্থাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার উপরে আমি পাত্রটাকে রেখে দিলাম, নয়তো বা তলিতে পোড়া লেগে যাবে। আর পোড়া লেগে গেলে তো গন্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে। সেই জন্য আমি সবসময় এভাবেই করি, একটা ফ্রাই প্যান দিয়ে দিই নিচে। তো এটা দিয়ে দিলে আর পোড়া লাগবে না। তো এখন একটু নেড়ে চেড়ে দিব, যাতে করে নিচে এই সময়তে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। তো এখনও কিন্তু হালকা হালকা ভিজা ভেজা আছে, সেই জন্য এখনও লেগে যাবে না। তারপরেও এভাবে করে একটু নেড়ে চেড়ে রাখতে হবে। আর এই পর্যায়ে আমাদের চালটা কিন্তু এখনও কিন্তু সিদ্ধ হয় নাই, দেখতে পাচ্ছেন। তো এই যে হালকা ভিজা ভিজা আছে, এই জন্য আমরা এটাকে একটু সাইড করে এভাবে এক সাইডে করে এনে এভাবে রেখে দিব কিছুক্ষণ, 5 থেকে 7 মিনিট এভাবে রেখে দিব। তারপরে আবার আমরা এটাকে দেখব কী অবস্থায় আছে। এই যদি দেখেন যে এরকম অবস্থাতে চালটা ফোটেনি, 5 ফোঁটা রয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এই আরও একটু গরম পানি করে দিতে পারেন সামান্য। তো আমাদের এই যে এখানে আমি কিন্তু ঝাল দিইনি, কারণ বিরিয়ানিতে ঝাল দিলে খেতে ভালো লাগে না। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা, সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ আমি সবসময় পরে দিই। আর বিশেষ করে আমাদের বাচ্চারা ঝাল খেতে পারে না, এই জন্য আমি ঝাল দিই না। আর বিরিয়ানিতে কিন্তু ঝাল দিলে ভালো লাগে না খেতে। যখন রেস্টুরেন্টে যাবেন খেতে দেখবেন ওনারা কিন্তু বিরিয়ানিতে ঝাল দেয় না। আর এই যে যারা নাকি ঝাল খেতে পছন্দ করে, এই যে লাস্টে যে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, তারা কিন্তু এখান থেকেই মরিচ দিয়ে মেখে খেতে পারবে, তাদের জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু ঝাল ছাড়াই বিরিয়ানি খেতে অনেক বেশি মজা লাগে। আমরা যে আদা রসুনের ঝালটা দিয়েছি সেটা, এবং এই যে গোলমরিচ দিয়েছি 1.5 চা চামচ, সেখানেও কিন্তু ঝাল আছে। সেই ঝালেই পারফেক্ট হয়ে যায় বিরিয়ানি। তো এই যে দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। আমি কিন্তু আরও 15 মিনিট কাঁচামরিচটা দিয়ে 15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখুন এই যে সুন্দরভাবে চালটা ফুটে গেছে, এই পর্যায়ে কিন্তু একেবারে ঝরঝরা হয়েছে আমাদের বিরিয়ানিটা। এরকম করে রান্না করলে কিন্তু একেবারে পারফেক্টভাবে ঝরঝরি হয়, আর কোনো জাউ জাউ হয় না। আর মানে যাকেই খাওয়াবেন তারা বলবে যে অনেক সুপার, খুব ভালো একটা রেসিপি করেছেন, খুব ভালো বিরিয়ানি হয়েছে, এত মজার বিরিয়ানি আর কখনো খাইনি, এই কথাই বলবে। রেস্টুরেন্টে যাওয়ার নামই ভুলে যাবে যদি কেউ আমার রেসিপি ফলো করে এরকম করে বিরিয়ানি রান্না করেন। তো আমি কিন্তু সব কিছুর পরিমাণ দেখিয়ে দিয়েছি, এবং মশলাগুলো কোনটা কতটুকু দিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখন বিরিয়ানি খাওয়ার জন্য আমার ফ্রিজে আগে থেকে কিছু টিকা ছিল, সেগুলো ভেজে নিলাম। আর এই তো আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, টিকা ভাজা হয়ে গেছে। তো এগুলো দিয়ে আমরা আজকে খাবো। তো আমাদের বিরিয়ানির রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।